ফর্ম্যাল কথাবার্তা বলার আগে আমি আমার নিজের সৌভাগ্যের কথা বলি। আজকে বলছিলাম বা ভাবছিলাম নিজের মনে যে শ্রীরামকৃষ্ণ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দজি, এই যে ত্রয়ী, সেই যে তার নামাঙ্কিত সেই সংগঠন রামকৃষ্ণ মঠ মিশন 1897 সালে 1 মে প্রতিষ্ঠিত হয়েছিল। তার শ্রদ্ধেয় পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট, তার সামনে আমি দাঁড়িয়ে আছি, তার চরণ স্পর্শ করছি এবং তার পাশে বসছি। এটা নিছক মানে আমার কাছে স্বপ্নের মতন। আমার পরম সৌভাগ্য যে আমার আজকের এরকম একটা দিন আমার জীবনে আসবে, আমি কখনো ভাবিনি এবং সেটা ভেবেও এখানে আসিনি। এখানে সেই মহারাজের, সেই পূজনীয় সাধকের পাশে বসে আমার যে কি আনন্দ হচ্ছে, আমি খানিকটা নার্ভাসনেসের মধ্যে আছি। তা আমি তাকে প্রণাম জানাই, আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, প্রণতি জানাই এবং আশীর্বাদ চাই যেন তাদের যে ত্যাগ, সেই ত্যাগ থেকে আমি যেন কিছু একটু শিখতে পারি। এখানে মঞ্চে উপস্থিত আছেন স্বামী লোকোত্তরানন্দজি। তিনিও অত্যন্ত বিদগ্ধ ত্যাগী সন্ন্যাসী। তাকে আমার প্রণাম জানাই এবং তার কাছেও আশীর্বাদ প্রার্থনা করি যেন তাদের মতন কিছু একটু শিখতে পারি। আছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, যাকে আমি ব্রহ্মচারী অবস্থায় দেখেছিলাম বেলুড় মঠে। তিনি তার বৈদগ্ধ্য দিয়ে অত্যন্ত উঁচুতে অবস্থান করেন শিক্ষা জগতে। তাকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধা করি, তাকে আমার প্রণাম জানাই এবং একই কথা বলি যে তার কাছেও আশীর্বাদ প্রার্থনা করি যে তাঁরা যেন আমাদেরকে একটু শেখান আর একটু ভালোভাবে কাজকর্ম করার জন্য। উপস্থিত আছেন এখানকার যে একাডেমির যিনি প্রিন্সিপাল, অধ্যক্ষ, ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজকে আমার শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। তিনি আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। সামনে উপস্থিত আছেন অত্যন্ত সম্মানিত, অত্যন্ত শ্রদ্ধেয় সব আমি বলবো মহাপুরুষবৃন্দ। তাঁদের সবাইকে আমি আমার আন্তরিক প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং অন্যান্য সকলে আমার, তারপরে সুনীলবাবু আছেন, আমার মানে বরিষ্ঠ মানুষ, আমার সঙ্গে আলাপ হলো আজকে। আমার স্যার আছেন বিজয়বাবু, তার কাছে আমি অঙ্ক শিখেছি বেলুড় মঠে, তাকে আমার প্রণাম জানাই। আর আপনারা যারা উপস্থিত আছেন এই যে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, 1981-82 সাল নাগাদ বেলুড় মঠে ঠাকুরের তিথি পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে স্বামী গম্ভীরানন্দজি একটা বক্তৃতা দিয়েছিলেন। ওই বক্তৃতা শোনার জন্য আমি আমার মাকে নিয়ে ট্রেনে করে বেলুড় মঠে পৌঁছেছিলাম। তো সেই বক্তৃতা শুনতে গিয়ে প্রথম 2-4টে লাইন সেটা আমার খুব মনে বসে গেছিল এবং সেটা আমি সর্বদা মানে বিশ্বাস করি। সে বিশ্বাসটা হলো এই, উনি বলেছিলেন, উনি সবাইকে জিজ্ঞেস করেছিলেন, ওই রকম মানুষ, অত পণ্ডিত, অত বিদগ্ধ, তিনি সবাইকে জিজ্ঞেস করছেন যে ঈশ্বর কোথায় থাকেন। আমরা ভাবছি উত্তর দেবেন মন্দিরে থাকেন, মসজিদে থাকেন, গির্জায় থাকেন। উনি বললেন না, মন্দিরে, মসজিদে, গির্জায় ঈশ্বর থাকেন না। ভক্ত সমাগমে যেখানে ঈশ্বরের কথা হয়, ঈশ্বর সেখানে অবস্থান করেন। তার মানে আজকে এখানে ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতির সামনে মাননীয় সংঘাধ্যক্ষ একজন, তার সামনে অন্যান্য মহারাজবৃন্দের সামনে আপনারা সবাই মিলে উপস্থিত আছেন, এখানে 2-4টে কথা হচ্ছে। এই যে বাতাবরণ তৈরি হয়েছে, অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, এরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে ঈশ্বর অবস্থান করেন। কোথায় আছেন আমাদের খুঁজে নিতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে। তারপরে উনি আর একটা কথা বলেছিলেন, দেখুন আমরা তো সন্ন্যাসী মানুষ, আমরা তো বেলুড় মঠ থেকে টুক করে এখানে চলে আসি, আপনারা কত দূর দূর থেকে এসছেন, তাহলে ভক্ত সবচেয়ে বড় কে? আপনারা অনেক বেশি ভক্ত আমার থেকে।
আমি কথাটা শুনে আমি খানিকটা মানে কীরকম একটা আমার মধ্যে হয়েছিল। আমি ভাবলাম যে ইনি এইভাবে কথা বলছেন যে আমাকে অনেক বড় ভক্ত বলছেন তার নিজের সামনে, এবং তাঁর এই এত ত্যাগ, এত বৈদগ্ধ্য, এত সেবা, এত মানে পুজো আচ্চা সব কিছু করে। তো রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় জিনিসটা কি জানেন? বড় জিনিস হচ্ছে যে এরা প্রত্যেকে অসম্ভব পণ্ডিত হন, মহারাজরা অত্যন্ত ত্যাগী হন, অত্যন্ত ভালো মানুষ হন, এবং এনাদের সান্নিধ্যে থাকলে ওই খারাপ চিন্তা কিছুক্ষণ অন্তত মানে ভুলে থাকা যায়। সেই জন্য আমি মাঝে মাঝে এই যদি মহারাজরা ডাকেন আমি একটু আসি। আমার নিজের একদম আমার স্বার্থপরতার কথা ভেবে যদি আমার একটু উন্নতি হয়, অন্য কোনো কারণ নেই। এটা হচ্ছে আমার বক্তব্য, মানে আমি বলতে চাই। আর আজকের যে ছাত্রছাত্রী বা তাঁদের অভিভাবকবৃন্দ যারা এসছেন, ভাই তোমরা প্রত্যেকে অত্যন্ত কৃতী এবং ভাগ্যবান। কেননা আমি নিজে সেরকম ভাগ্যবান। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়াটা আমার জীবনে ঠিক অদ্ভুত রকম সৌভাগ্যের মতন হয়েছিল। আমি 1978 সালে হায়ার সেকেন্ডারি পাশ করেছিলাম। আমার বাবার কিচ্ছু চাহিদা ছিল না, বাবা বলতেন তোকে ফার্স্ট ডিভিশনে পাশ করতে হবে। তো আমি মাধ্যমিক পাশ করলাম, হ্যাঁ ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম, উচ্চ মাধ্যমিকও ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম। করে আমাদের সময়ে সারা পশ্চিমবঙ্গে 1000 ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল, পরীক্ষা দিয়েছিল 60-70 হাজারের মতন। আমি কোথায় ভর্তি হব? কোনো ভর্তি হওয়ার কিচ্ছু ছিল না, ঠিক ছিল না। কোথায় ভর্তি হব? ভর্তি হওয়ার জন্য প্রথমে গেলাম সেন্ট জেভিয়ার্সে, তাঁরা বললেন অঙ্ক নিয়ে ভর্তি হও। তারপরে গেলাম প্রেসিডেন্সি কলেজে, সেখানে ফর্ম দেওয়া হয়নি। এলাম বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে, সেখানে দেখলাম যে একজন ব্রহ্মচারী বসে আছেন, তার নাম হচ্ছে দিব্য চৈতন্য, স্বামী দিব্যানন্দ। তিনি এখন মঠে মানে বেলুড় মঠে আছেন। তো তাকে আমরা অমল মহারাজ বলে জানতাম। অমল মহারাজ বললেন যে তুমি ফিজিক্স নিয়ে পড়ো, আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো। বললো না, তোমাকে ফিজিক্স নিয়ে পড়তে হবে। আমি তারপরে উনি আমাকে বললেন তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই পরীক্ষা দাও। তা আমি পরীক্ষা দিলাম, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতেই মোটামুটি যা নম্বর পেয়েছিলাম জানি না। উনি বললেন আমি পাশ করেছি, বেশ, মানে আমাকে মানে ভর্তি নেওয়া হতে পারে। তারপরে আমি যেটা করলাম, কেমিস্ট্রি পড়বো, ওনার কথা শুনলাম না। এখন মনে হয় যে ওনার কথা শুনলে ভালো হতো। তো কেমিস্ট্রি পড়লাম, পড়ে তার মানে ভর্তি হওয়ার জন্য উনি আমাকে বলে দিলেন যে ভর্তি কিছু পয়সা মানে যা দিতে হয় সেটুকু কিছু দেওয়া হলো। অদ্ভুতভাবে কপালে ছিল বলে ওখানে ভর্তি হওয়া হয়েছিল। আমি যেদিন বাড়ি ফিরে গেলাম, মানে আমি তখন বীরভূমে থাকতাম, যেদিন বাড়ি ফিরে গেলাম ঠিক সেদিন রাত্রির থেকে বৃষ্টি আরম্ভ হলো। কলকাতার সঙ্গে বীরভূমের 1978 সালের বন্যা, কলকাতার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটলো সেটা হলো আমার আর অন্য কোথাও ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেওয়া হলো না। কিছুদিন পরে আমার বেলুড় মঠ থেকে ডাক এলো, আমি ওখানে গিয়ে ভর্তি হলাম, ওখানে গিয়ে লেখাপড়া করলাম। এবং আমার জীবনে যদি কোনো ভালো ঘটনা ঘটে থাকে সেটা হলো ওই বেলুড় মঠে ভর্তি হওয়া এবং সেখানে ওই সান্নিধ্যে থাকা, তা নাহলে আমার জীবনে কিছু হতো না। এবং ওই 3টে বছর যে আমি ওখানে ছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি আমার জীবনে কি ঘটনা ঘটলো। বুঝতে পারলাম যখন ওখান থেকে বিদায় নিলাম। তখন মনে হলো যে এই কলকাতা শহরে তো যাচ্ছি, কিন্তু আমার পায়ের তলায় যে মাটি ছিল সেই মাটিটা খানিকটা আলগা হয়ে গেল। কেননা যেভাবে মহারাজরা আমাদের সবাই দেখতেন এবং যে সমস্ত শিক্ষকের কাছে পড়াশুনো করেছিলাম, দে ওয়্যার টপ ক্লাস, আই টেল ইউ, দে ওয়্যার টপ ক্লাস। এবং মহারাজরা স্বামী শিবমায়ানন্দ প্রিন্সিপাল ছিলেন, জমের মতন ভয় করতাম। তিনি যখন একটা দিক দিয়ে যেতেন আমরা উল্টো দিক দিয়ে যেতাম। কেন কোনোদিন কোনো অভিযোগ নিয়ে তার কাছে যাবার আমাদের ক্ষমতা হয়নি। কেমন তো এইরকমভাবে ছিল, অথচ অসম্ভব স্নেহপ্রবণ মানুষ। যখন আমরা পাশ করে বেরিয়ে গেলাম তখন বুঝতে পারলাম। তো এই রকম ছিল, এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। আজকে যে ঘটনাটা দেখলাম, এই কাজটা তো একটা অসম্ভব কাজ। এই যে মানে সমস্ত গবেষণাগার তৈরি হয়েছে এবং মানে ফিজিক্সের এবং কেমিস্ট্রির বিখ্যাত সমস্ত ভালো ভালো মানে মানে এক্সপেরিমেন্ট সমস্ত সেগুলো হচ্ছে, এটা তো দারুণ দারুণ কাজ। এবং এখানে এসে দারুণ ভালো লাগছে আর কি। মানে
অত্যন্ত আনন্দ পেয়েছি। মহারাজদের মানে সংসর্গ বা মহারাজদের সঙ্গে থাকা সেটা তো একটা আনন্দের ব্যাপার বটেই, এর সঙ্গে এটা একটা দারুণ পাওয়া। এবং আমার একমাত্র ইচ্ছে ভাই, তোমরা যারা আছো, তোমরা জানো কি না জানি না, আমার পকেটে একটা কাগজ আছে, আমি আজকে নিয়ে এলাম। সেটা হচ্ছে যে এই যারা একটু চোখে কম দেখতে পায় তাদের মধ্যে যেসব নাম আছে, সেই নামগুলো যদি আমি বলি তাহলে মানে অবাক হয়ে যাওয়ার মতন ব্যাপার। আমি জানতাম না লিওনার্ড অয়লার 1707 থেকে 1783 বিখ্যাত ম্যাথামেটিশিয়ান। অয়লার মানে বিখ্যাত ম্যাথামেটিশিয়ান, তিনি চোখে কম দেখতে পেতেন বা দেখতে পেতেন না। আমি জানতাম না যে নিকোলাস সন্ডারসন, যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নিউটনের পরে যিনি বসেছিলেন, তিনি চোখে দেখতে পেতেন না। মানে আমি অবাক হয়ে গেলাম, এগুলো আমি জানতাম না। জন মিল্টন, আপনারা জানেন জন মিল্টনের কথা। লুডউইগ ভ্যান বিটোভেন, তিনি তার অনেক অসুবিধে ছিল। রে চার্লস, রেভলিউশন এই সোল অ্যান্ড জ্যাজ মিউজিক। লুই ব্রেল, হেলেন কেলার। পলিটিক্স অ্যান্ড পাবলিক লাইফে ইউকের হোম সেক্রেটারি হয়েছিলেন ডেভিড ব্লাঙ্কেট। স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চারে তো কথাই নেই, তার মধ্যে একজন এখনও মানে খুব উচ্চ শিখরে আছেন। তিনি যেসব কাজ করেছেন সে ভাবা যায় না। তিনি সুইডেনের মানুষ। তার কাজগুলো মানে আমি মানে পড়ে অবাক হয়ে গেছি। তিনি 320 কিলোমিটার পার আওয়ারে চোখ না দেখে গাড়ি চালিয়েছেন। 320 কিলোমিটার্স পার আওয়ার। তিনি দুবার পাহাড়ে চড়েছেন, যে পাহাড়ে কেউ কখনো চড়তে পারেনি। তাঁর অ্যাডভেঞ্চার দেখে আমি অবাক হয়ে গেছি যে এই মানুষটা এরকম করতে পারেন, তাহলে আমরা তো জীবনে কিচ্ছু করতে পারলাম না। তো আমার যেটা মনে হয় ভাই, তোমরা যারা আছো, তোমরা যারা এই একাডেমিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছ এবং ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে পড়াশুনো করতে রোজ যাবার সুযোগ পাও, তোমাদের যে কী সৌভাগ্য তোমরা সেটা জানো না। তোমরা বুঝবে, আমার মতন একটু বয়স হলে বুঝবে যে এখানে যখন যারা মানুষ থাকে তখন তারা বুঝতে পারে না। যখন এখান থেকে বেরিয়ে যেতে হয় তখন বুঝতে পারে যে এই জায়গাটায় কতখানি ভালো ছিলাম এবং এই স্থান আমাদের কত কিছু দিল। তো আমার দেখে খুবই ভালো লাগলো। আমি এখানে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারবো এটা আমি কখনো ভাবিনি। আমি অসীম চৈতন্য মহারাজকে আমার শ্রদ্ধা নিবেদন করি তার জন্য, আমাকে আজকে ডাকার জন্য। আর আমি আজকে যা পেলাম, যে সংগ্রহ, আমার জীবনের সংগ্রহ, সেগুলো তো বলে শেষ করা যাবে না। আমি সাধু মহারাজদেরকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই, তাদের কাছে আবার আশীর্বাদ প্রার্থনা করি। যদি একটুখানি আরেকটু নতুন কিছু তৈরি করা যায়, যদি নতুন কিছু মানুষের জন্য করা যায়। কারণ আপনারা যেটা করেন সেটা তো আমাদের ধরা ছোঁয়ার মধ্যে নয়। আপনারা মানে মানুষের সেবাটাকে এমনভাবে করেন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, মানুষের অসুবিধের দিনে বলুন, মানুষের চরম বিপদের দিনে বলুন, রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের যে কাজ, সে কাজটা আমি সর্বদা সবাইকে বলি, ভারতবর্ষের কোনো মাল্টিন্যাশনাল নেই, একটাই মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। আপনি ভেবে দেখবেন, আমরা কোনো মাল্টিন্যাশনাল দিতে পারিনি এখন অবধি। আমাদের মাইক্রোসফট হয়নি, আমাদের রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন হয়েছে। পৃথিবীর সর্বত্র কোথাও না কোথাও রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন আছে। তো এই একটা প্রতিষ্ঠান, এখানে থাকার, এখানে আসার যে সুযোগ হয়, তার জন্য ঠাকুরমা স্বামীজিকে আবার আমার প্রণাম জানাই, সহসংঘাধ্যক্ষ তাঁকে আমার প্রণাম জানাই, আর সবাইকে, সব মহারাজদের আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভাই, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের শুভ হোক, তোমাদের পরিবারের শুভ হোক, এবং তোমরা অনেক বড় হও, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।